কৌশানী ততটাই করবে বা তখনই সেই কাজটা করবে যদি ওর চিত্রনাট্যে সেই প্রয়োজনীয়তা থাকে। কারণ ও আননেসেসারি কোনো ছবিতে দেখবে না, যে কোনো হুটপাট দেখবে না, কমার ছেড়ে একটা হিরোকে চুমকে ফেললো, এইগুলো। এতগুলো ছবি একসঙ্গে আছে, যেটার এফেক্ট তোমরা পুজোয় দেখেছো। 4টে ছবি একসঙ্গে আসার কি ভয়ঙ্কর অবস্থা হয়েছে। যে জিনিসটা তৈরি হয়েছিল সেটা আমরা কোনোদিন দেখিনি। প্রসেনজিৎ চ্যাটার্জি রচনা, আমি তাপস পাল কাস্টিং ছিলাম। পরিবার, ওটা ছিল অনুপদার ছবি, আমার হাজবেন্ডের ছবি। স্বপন শাহর একটা ছবি অগ্নি, ওই প্রসেনজিৎ রচনা, আমি তাপস পাল, দুটো ছবি একদিনই রিলিজ হয়েছে, এক স্টার কাস্টের। কখনো এই ধরনের এই প্রডিউসার ওকে বলা কেন এই ছবিটা আনবে না, দুটো এরকম কাজ সুন্দরভাবে কাজ করেছি। আজকে ইকুয়ালি আমরা চাইবো দেব তার ছবি আসুক, তার পাশাপাশি জিৎ আছে, বুম্বাদা আছেন, সত্যি যদি ইন্ডাস্ট্রি বলতে হয় তাকেই বলতে হয়, তো তার একটা জায়গা পাওয়া উচিত। আমি ব্যক্তিগতভাবে শিবুকে রিকোয়েস্ট করলাম যে শিবু ছবিটা তুই একটু পিছিয়ে দেব, এবং ওই কথাটা রাখলো। এবং শ্রীকান্দার দুটো ছবি আসছিল SBF এর, শ্রীকান্দাও একটা ছবি পিছিয়ে গেলেন। তাহলে যারা এই যে নেপোটিজমের কথাটা বলে, তাহলে তো সবার আগে পিয়াদি বলতো যে না বনির ছবিটাই আসুক। কৌশানীর সবচেয়ে প্রিয় কাছের লোক যদি বলো, সেটা হচ্ছে হ্যাঁ আমাকে এটা মাকে বলেছে যে আমি বনিকে ছেড়ে তোমায় বিয়ে করবো। হ্যাঁ এক্স্যাক্টলি, জাস্ট এই ওয়ার্ডটাই বলেছে। দেব সরে গেল কেন? আর বিতর্কিত প্রশ্ন। আগের বার সঙ্গে শ্রবন্তীতে আপনারা দেখেছিলেন মিঠুন চক্রবর্তী এবং দেব আমার হাতের তৈরি বেঙ্গল ঘরানার পায়েস খেয়েছিল। আজকে আমার সঙ্গে যারা অতিথি আছেন তাদের জন্য আমি নিজে হাতে বেঙ্গল ঘরানার রান্নাঘর থেকে পাটি শাকটা করে এনেছি, ঘিয়ের পাটি শাকটা। তো প্লিজ আমি চাই ওনারা একটু মানে খেয়ে দেখুন। তো পিয়াদি, প্রথমে তুমি নিজে করে এনেছো তোমার জন্য। থ্যাংক ইউ। আমি একটুখানি এটা কিভাবে বলো কেমন লাগছে একটু। আর বনি নিশ্চয়ই জিম করে নেবে এটা খাওয়ার। হ্যাঁ আমি তো একদম 100%। ভালো খেতে, অসাধারণ। আমরা বাড়িতেই এটা করি। আর এটা তো পিঠেপুলি উৎসব হবে, তাই এখন বলছে মরশুমটা এরকম সমস্ত বাঙালি রান্না করি। ও নাইস, খুব ভালো। বহুদিন বাদে হয় না যে মায়ের হাতের তৈরি একটা পুরনো স্বাদ, সেরকম আর কি। এমনি পিঠে টিঠে খাও? হ্যাঁ ভালোবাসো? খাই, ভালোবাসি। বাড়িতেই এই সময়টায় আর কি তৈরি হওয়া শুরু হয়ে গেছে। গতকালই হয়েছে পিঠেপুলি পার্টি হয়েছে আমাদের একটা। আর তুমি মোটামুটি সবই খাওয়াটা খুব কড়া নিয়ম আছে নাকি? না যখন সিনেমা চলে তখন একটু ডায়েটের মধ্যে থাকি, আমার বাকিটা টাইম প্রচুর খাওয়া দাওয়া, আমি খেতে ভালোবাসি। হ্যাঁ আমার খাবারটা খেতেই হবে। এরকম মা আছে এরকম তো অবভিয়াসলি। তারপর মা ভালো রান্না করে, কৌশানী ভালো রান্না করে। কারণ আমরা যখনই স্টোরি করতাম তোমাদের জন্মদিন নিয়ে, কৌশানী তোমার সবসময় পিয়াদির রান্নার একটা এত বড় একটা ইলাবোরেট ডিশের গল্প শুনতাম। সো আপনারা বুঝতেই পারছেন নিশ্চয়ই আমি আজকে সঙ্গে শ্রবন্তীতে আছি, আর সঙ্গে আছেন পিয়াদি এবং বনি। আমার মনে হয় একজন খুব শক্তিশালী অভিনেতা বনি, আর একজন খুব শক্তিশালী মা পিয়াদি। তো এদের দুজনকে যে আমি বসাতে পেরেছি আমার অনেক দিনের স্বপ্ন ছিল। তো আমার খুব ভালো লাগছে যে একটা খোলামেলা আড্ডা নিশ্চয়ই হবে। একদম। তো বনির ক্ষেত্রে, বনি একজন শক্তিশালী অভিনেতা, এবং আমরা একটু আগে আড্ডা মারছিলাম যে ও যেভাবে কথা বলছিল না, মানে সমস্ত কিছু তো পাল্টে যায়। ওর মধ্যে একটা কোথাও বাঙালিয়ানা, মানুষকে কানেক্ট করার যে স্বভাবচিত যে ব্যবহার, মানে স্টারডামকে বাইরে রেখে ব্যবহার, সেটা দেখছিলাম। কোন বাউন্সার পিছনে দাঁড়িয়ে ছিল না, কেউ রিল তুলে পোস্ট করছিল না, সঙ্গে সঙ্গে কোনোটাই করছিল না। যেমন একটা মানুষের সঙ্গে কথা বলে সেভাবে খুব আন্তরিক হয়ে কথা বলছিল। এটা খুব ভালো লাগছিল আমার আর কি। এবং এই শিক্ষাটা তো বাড়ি থেকেই এসছে নিশ্চয়ই। একদমই। মানে আমরা ওকে ছোটবেলায় ভীষণ নর্মালি মানুষ করেছি। মানে আর 5 জন, মানে আমার বাবা সুখেন দাস ছিলেন, তিনি বাবার সেই সময় তো বাংলা ছবির হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমার বাবা আমাদেরকে এরকম সকলের সঙ্গে খুব মিশিয়ে মানুষ করেছেন, এবং সেইটা আমাদের মধ্যে রয়েছে। এবং ওর বাবাও ভীষণ মানুষের সঙ্গে কথা বলতে, মানুষের সঙ্গে মিশতে ভালোবাসেন। তো যার ফলে ওকে আমরা ছোটবেলা থেকেই, মানে তখন আমি অভিনেতা, মানে ও হওয়ার সময় অবভিয়াসলি মানে আমার হাজবেন্ড অনুপ সেনগুপ্ত, তিনি নাম করা ডিরেক্টর, ও দাদু সুখেন দাস, মা পিয়া, এই মধ্যেও আমরা ওকে কি করেছি, আমাদের ওর মানে স্কুলের বন্ধুদের সঙ্গে, মানে ইনফ্যাক্ট ওর যদি আজকের দিনেও ভাবো তুমি, ওর যদি বন্ধু বান্ধব জিজ্ঞেস করো, ওর কিন্তু স্কুলের বন্ধুরাও এখনো বন্ধু। মানে এইভাবেই ওকে মানে সব স্তরের মানুষদের সঙ্গে মানুষ করা হয়েছে আর কি। এবং ওকে এটাই শেখানো হয়েছে যে তুমি প্রত্যেকের সঙ্গে ব্যবহারটা ঠিক রাখো, কারণ ভালো মানুষ না হলে তো ভালো অভিনেতা হওয়া যায় না। তো সেইটা টাচউড
যদিও আমি একটু লাউড, কিন্তু এটা বেশ খানিকটা ওর বাবার কাছ থেকে না, পেয়েছি। মহিলাদের লাউড না হলে আবার পায়ের তলায় চলে যায়। একদম একটু একদম loud হওয়া খুব একদম, দরকার, হ্যাঁ। আমি মনে করি। সেটা একটু বাড়িতেও হোক বাইরেও হোক। আচ্ছা। তো সুতরাং বুঝতেই পারছো আমাদের যা ইন্ডাস্ট্রি সেখানে একটু যদি মানে ওর মতো এত ভালো ছেলে হলো এবার একটু মুশকিল তো, হ্যাঁ, একটু ভালো ছেলে, বড্ড বেশি ভালো ছেলে, এখন মানে প্রকাশটা কম। আরে এই যে বাবা। একটা পারিবারিক ব্যাকগ্রাউন্ড, এবং জানো তো একটা বয়সের পর এসে আমাদের হয়তো সকলেরই মনে হয় যে পেডিগ্রিটাও কোথাও কোথাও ম্যাটার করে। আগে ভাবতাম না। এই যে পারিবারিক এই যে বনেদি আনা, সেটা থেকে যে তৈরি হয় যে মানুষ, তার একটা যতই তুমি তাকে যেখানেই ভালো, তার একটা নিজস্ব আইডেন্টিটি থাকে, আর তার আইডেন্টিটি ক্রাইসিসও হয় না, যেটা ওর নেই। মানে এরকম একটা ইন্ডাস্ট্রিতে সারাক্ষণ গ্ল্যামারের সঙ্গে থাকা, কাজ করা, এবং এই রিলের দুনিয়ায় আমরা সবাই প্রবেশ করেছি। তো ওকে দেখে খুব কাম, সর্টেড, হ্যাঁ, খুব স্ট্রাগল করছে, রোজ অনেক কিছু করতে হবে, একদিনে অনেক ছবি করতে হবে, একটা না, বছরে ও খুব planned। কোনোদিনই এটা ওর মধ্যে আমি না দেখিনি, না না না, সেটাই বলছি। ও খুব প্ল্যান্ড, মানে ও জানে ওকে ও কি কি করবে। মানে আমার যে জায়গাটা এখন এই মুহূর্তে সেটা তো তুমি খুব ভালো করে জানো, মানে সেটা সকাল 8টা থেকে আরম্ভ হয়, একটা রাত্রির 12টা অব্দি চলছে। মাথায় দেয়, হ্যাঁ, এটা কিছু করার এবার নেই। সেখানে তার মধ্যে শোজ, তার মধ্যে ধরো অভিনয়, তার মানে আর একটা দায়িত্ব, ইম্পার একজন প্রেসিডেন্ট, তাকে একটা দায়িত্ব নিতে গিয়ে এত রকম সেক্টর মানুষের সঙ্গে কোঅর্ডিনেট করতে হচ্ছে, which is very হ্যাঁ। আর ওর ক্ষেত্রে কি হচ্ছে, ও না মোটামুটি একটা ওর প্ল্যান থাকে যে আমি এইটা এটা করবো, আজকে আমার এটা এটা আছে, মানে কাজের জায়গায় যখন খুব সিরিয়াস, ওকে এটা 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 ওকে বলতে হয় না। মানে ওকে শুধু একটুখানি ওর একটাই ভালোবাসা হচ্ছে, সেটা তো সকালবেলা একটু করে আর 5 মিনিট ঘুমিয়ে নিলে হতো না, এইটা ব্যাপারটা আছে। ওই 5 মিনিটটা তুমি কভার করে দাও, ব্যাস, তারপর চলছে। ঠিক আছে, সেটা তো নিজস্ব ধারা, এই জন্য মাঝে বসতে নেই। হ্যাঁ, বলে দিল কিন্তু এটা। সবকিছু বলে ফেলো এবার। না, কিন্তু একটা জিনিস খুব আমার অ্যাড্রেস করতে চাই, আমি সেজন্য প্রশ্নটা করছি। এই যে ওকে নেপোকিড বলা হয়, নেপোটিজমের একটা ঘেরাওতে রাখা হয়, তাহলে প্রথম ডিরেক্ট যে প্রশ্ন, এই যে ভানুপ্রিয়া ভূতের হোটেল যে ছবিটা আসছে 23শে জানুয়ারি, সেটা তো আমরা জানতাম ক্রিসমাসে আসবে, সবারই তাই ইচ্ছে ছিল, আমার ধারণা ওদেরও ইচ্ছে ছিল। তো সেটা 25শে ডিসেম্বর আনা গেল না কেন, এটা দিয়ে তোমার প্রশ্ন করি। দেখো, প্রথম কথা হচ্ছে অনেকের ধারণা আছে হয়তো ও অনেক এক্সট্রা ফেসিলিটি পায়, প্রথম কথা আনতে পারতো, আমি এটাই প্রথম আনতে পারতো। সেটা থেকেও বড় কথা, জীবনের যখন প্রথম ছবি করে, সেটাও কিন্তু অনুপ সেনগুপ্ত বা পিয়া সেনগুপ্তর ব্যানারে নয়। আমাদের এত বড় বড় হিট ছবি, যেখানে আমরা মিঠুনদা বুম্বাদাকে নিয়ে ছবি করেছি, সেখানে আমরা কিন্তু ওকে সেই জায়গায় সেই সুযোগটা করে দিইনি। তো ওকে কিন্তু ওর মতো করেই স্ট্রাগল করতে হচ্ছে। আর 5টা ছেলের মতো অডিশন দিয়েছে, অডিশনে অনেক সময় মানে সাকসেসফুল হয়নি, এরকম জায়গাতেও এসছে। পরিচালক এরকমও বলেছেন যে না, তোমার দ্বারা হবে না, এইরকম। আর 5জন পরিচালকের কাছে ঘুরে ঘুরে ওর ছবি জমা দেওয়া, ওকে ওর অডিশন দেওয়া, এবং নিজের জায়গা থেকেই ও এই জায়গাটা করেছে। তো তার থেকেই বোঝা যায় যে আমরা কোনো রকম ভাবে ওকে যে পুশ করা বা বলা, সেই জায়গাটাই নেই। তাহলে তো বছরে 4টে ছবি তো করতে। হ্যাঁ, এবং আমি সবচেয়ে বড় কথা, আমি যেখানটা বসে আছি সেখানে আমি কখনো কাউকে বলিনি যে এই ওকে ছবিটা নাও। হ্যাঁ, এটা কারণ ছিল আর কি। হ্যাঁ, কিন্তু আমার সেই জায়গাটাই নেই। বরঞ্চ কখনো কখনো এরকম হয়েছে যে বেশ কিছু প্রডিউসার এসে দিদি একটা ওকে নিয়ে ছবি বানাবো, এরকম হয়তো বলেছে। এবার তখন আমি সেখান থেকে কিভাবে পালাবো আর কি, মানে আমি চাই যে এবার ওর কাছে ডাইরেক্ট অ্যাপ্রোচ আসবে, ও কিছু বলবে, বা আমি দেখো এটার মধ্যে তো আমি নেই, আগে বনির সঙ্গে কথা বলো, বনি করবে কি করবে এটা তার ব্যাপার, তারপরে যদি মানে কিছু কথা বলতে হয় আমি বললাম হয়তো, কিন্তু বাকিটা ওইভাবে। এই যে 23শে ধরো জানুয়ারি ছবিটা আসছে, যখন প্রথম ওখানে কথাবার্তা স্ক্রিনিং কমিটিতে যে এতগুলো ছবি একসঙ্গে আছে, যেটার এফেক্ট তোমরা পুজোয় দেখেছো, যে 4টে ছবি একসঙ্গে আসার কি ভয়ঙ্কর অবস্থা হয়েছে। এক্সিবিটারদের খুব খারাপ অবস্থা হয়েছে, প্রডিউসারদের খুব খারাপ অবস্থা হয়েছে, নিজেদের মধ্যে একটা মানে মানে যে জিনিসটা তৈরি হয়েছিল সেটা তো মানে আমরা কোনোদিন দেখিনি। আমার এত বছর জীবনে মানে ফিল্ম ইন্ডাস্ট্রির এত বছর জীবনে আমি কোনোদিন পাইনি। কারণ একদিনে আমার মনে আছে প্রসেনজিৎ চ্যাটার্জি রচনা, আমি তাপস পাল কাস্টিং ছিলাম পরিবার, এবং ওই একই দিনে সেম কাস্টিং, মানে ওটা ছিল অনুপদার ছবি, আমার হাজবেন্ডের ছবি, স্বপন শাহর একটা ছবি অগ্নি, ওই প্রসেনজিৎ রচনা, আমি তাপস পাল, এরকম আমরা ছিলাম। দুটো ছবি একদিনই রিলিজ হয়েছে, কিন্তু কোনো এক স্টার কাস্টের, দুটোই সুপারহিট ছবি। কখনো এই ধরনের এই প্রডিউসার ওকে বলা কেন এই ছবিটা আনবে না, দুটো এরকম কাজ সুন্দরভাবে কাজ করেছি। তো এইবারে যখন এইটা হলো পুজোর সময়, পুজোর আগে যখন স্ক্রিনিং কমিটিটা হলো, তখন যখন পুজোয় সবাই অ্যানাউন্স করে ফেলেছে, তখন তো কাউকে বাধা দেওয়ার ব্যাপার নেই যে করো, কিন্তু সেটা হওয়ার পরে
এক্সিবিটাররাও বলতে আরম্ভ করলো যে এটা আমাদের পক্ষে সম্ভব না, একসঙ্গে 4টে ছবি এলে আমাদের পক্ষে চালানো সম্ভব না। তো তখনও যখন আমরা দেখছি যে ডিসেম্বরে এরকম একটা বড় লট, তো সবার আগে ন্যাচারালি ওখানে যেহেতু আমি ওই স্ক্রিনিং কমিটির চেয়ারপারসন, সবার আগে কোপ পড়লো বনির ছবিতে। এ বাবা দেখো, এটা আমরা ভাবতেই পারিনি, আর সাধারণ দর্শকরা এগুলো জানেই না, বুঝতে এবং পারে না। আমি ব্যক্তিগতভাবে কি শিবুকে কাণ্ড। রিকোয়েস্ট করলাম যে শিবু ছবিটা তুই একটু পিছিয়ে দে, যদি পারিস সেটা আমার মানে খুব সুবিধা হয় এটার জন্যে, এবং ও ওই কথাটা রাখলো। হ্যাঁ। ও এবং শ্রীকান্ত দার দুটো ছবি আসছিল SBF এর, শ্রীকান্ত দাও একটা ছবি পিছিয়ে গেলেন। তো সেই জায়গা থেকে তোমার নিশ্চয়ই এটা ভাবা উচিত যে পিয়াদি ওই তাহলে যারা এই যে নেপোটিজমের কথাটা বলে তাদের ভাবা উচিত যে তাহলে তো সবার আগে পিয়াদি বলতো যে না এই বনির ছবিটাই আসুক। সেই মানে ওরকম মানে প্রচারে এরকম নির্লজ্জতা এবং ব্যবহারে, সেটা তো আমরা ওইভাবে বড় হইনি এবং বা আমি দেখিনি। আমি তোমার প্রত্যেকটা দেখো, আজকে বনির মতো করে স্ট্রাগল করছে, কৌশানীর মতো করে স্ট্রাগল করছে, অন্য যে কোনো অভিনেতা বা অভিনেত্রীরা তাদের মতো করে স্ট্রাগল করছে, যারা টপে আছে তারা টিকে থাকার স্ট্রাগল করছে। তো আমি বুঝি না যে এরা কিন্তু প্রত্যেকেই নিজের মতো করে স্ট্রাগল করছে, তার মধ্যেখানে এই মুহূর্তে যেটা চলছে এটা কিন্তু মানে খুবই ভয়াবহ, ভীষণ ভয়াবহ এই যে আমি একটা কথা আনএক্সপেক্টেড। বলি, যে আমি জিজ্ঞেসই করবো আমি বনির কাছে আসবো, যেহেতু এই প্রসঙ্গটা আসছে আমি কথা বলতে চাইছিলাম যে এই যে তোমরা ঠিক করে দিলে যে কোনো প্রোডাকশন হাউস কোনো উৎসবে বা কোনো কিছু ছুটি, বড় ছুটি, এই ধরনের জায়গায় মানে সারা বছরে দুটো এরকম সেলিব্রেটেড ডে পাবে, তাই তো? আমি যতটা জানি। তো এবারে এরকম যদি কেউ থাকে যে সে প্রত্যেকটা ওরকম বড় উৎসবেই ছবি আনতে চাইছে, তাকে কি তোমরা আটকাবে? আসলে কি করবে? সে বলবে যে, সে হয়তো বলছে যে না আমার এত দেখো, কেউ যদি মনে করে একটা কমিটির একটা তো ডিসিশন হয়, কমিটি চায় সবাই ছবি করুক, কারণ আজকে ইকুয়ালি আমরা চাইবো দেব তার ছবি আসুক, দর্শক দেখুক, বড়দিনে হোক বা একটা বড় উৎসবে হোক। আমরা একটা 11টা প্রাইম ডে ঠিক করেছি, তার মধ্যেখানে নিশ্চয়ই ভালো ডেটে এদের ছবি আসুক, এক্সিবিটাররাও চাইবে, আমরাও চাইবো, দর্শকও চাইবে। পাশাপাশি আজকে যেমন তার পাশাপাশি জিৎ আছে, সেও তো আজ এত বছর ইন্ডাস্ট্রিতে আছে, তাকেও একটা জায়গা দেওয়া উচিত। আজকে বুম্বাদা আছেন, যিনি আজকে ইন্ডাস্ট্রির সত্যি যদি ইন্ডাস্ট্রি বলতে হয় তাকেই বলতে হয়, তো তার একটা জায়গা পাওয়া উচিত। এইবার যদি এরপরে যারা ধরো বনি, অঙ্কুশ, আবির, এরা যারা আছে, বনির নাম আমি বললো না, তো এদেরও একটা জায়গা পাওয়া উচিত, কারণ এরাও প্রুভ করেছে যে এদের ছবি চলে। তো আমি নয় মানে তাদের কথা তো ছেড়েই দাও, কিন্তু অ্যাটলিস্ট আজকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সে তো ডিজার্ভ করে সেই জায়গাটা। তো এইবার কি হচ্ছে, ধরো তুমি একটা এক্সিবিটারকে মানে তুমি একই দিনে পোলাও মাংস, একই দিনে বিরিয়ানি একসঙ্গে খেতে দিলে তারা হজম করতে পারবে? তো সেই জায়গা থেকে আমরা ধরো ওখানে বসে সবাইকে রিকোয়েস্ট করি যে তুমি 11টা ডেট আছে, তুমি 2টো ডেটে যাও। এবার যদি কেউ মনে করে যে আমি মানবো না, তার তো দেখো আমি তো তাদেরকে কিছু বলতে পারবো না, কিন্তু সেক্ষেত্রে আমাদের কমিটির একটা তো ডিসিশন, তো ধরো আমরা বলে দিলাম এই 3টে ছবি আসবে, তারপরে যদি তার বাইরে কেউ আনতে চায় তার তো ব্যক্তিগত ব্যাপার, তাতে আটকাতে পারো না। আমার তো আটকানোর প্রশ্নই নেই, তাতে এক্সিবিটাররা কিভাবে সামলাবেন সেটা তাদের ব্যাপার। এবং আরেকটা জিনিস আমি দুজনকেই জিজ্ঞেস করবো এবার, যে এই যে বলা হচ্ছে না যে রাজনীতি এসে যাচ্ছে সিনেমায়, রাজনীতিকরণ হচ্ছে সিনেমার অনেক বেশি, যেটা আগে অতটা দেখা যেত না, সেটাকে তুমি এবং অবশ্যই বনিও অ্যাক্টিভলি আছে রাজনীতিতে, কিভাবে অ্যাড্রেস করবে এই বিষয়টাকে? যে সিনেমায় অমুক দাদাকে চিনতে হবে বা অমুক দিদিকে চিনতে হবে তাহলে আমার প্রডিউসার পেতে সুবিধা হবে, বা অমুক দিদিকে আমার ভোট দিতে হবে তাহলে আমার নন্দনে আমি পাবো, বা অমুক চরিত্রকে কাস্ট করতে হবে তাহলে নন্দন আমার ফ্রি। এই যে এত রকম নোশনস তৈরি হচ্ছে চারিদিকে, মানে সেগুলো প্রত্যেকটা কিন্তু পলিটিক্যাল। তাহলে সিনেমা রাজনীতির কথা বলতে পারে, সে একটা সিনেমা হতে পারে, কিন্তু পুরোটাই ডিপেন্ড করবে যে সেই রাজনীতির যে ধারা সেটাই সেই ছবি বা তার নির্মাতারা কতটা সমর্থন করছেন, এইটা কি তাই? আমার তো মনে হয় না মানে এরকম আমাদের ক্ষেত্রে হয়েছে, বা আমি যে সিনেমাগুলোর সাথে যুক্ত সেটা আমি বলতে পারি, কারণ
বা তাতে কিন্তু এরকম কোনো রাজনৈতিক হেল্প আমি নিইনি, বা আমার সাথে চেনাশোনা আছে এবং আমি সেই দলের হয়ে মানে অনেক জায়গায় গেছি, প্রচার করেছি, তাদের ওই যে একসাথে পার্টির মিটিং হয় সেটাতেও গেছি, সব জায়গাতে গেছি। বাট আমার কিন্তু কোনো সিনেমা এরকম হয়নি, আমাদের যে প্রডিউসার বলো বা আমাদের যে ডিরেক্টর বলো, তারা যেটা একটা পারমিশন নিতে হয় ডেফিনেটলি গভর্নমেন্ট থেকে অ্যান্ড আমাদের পুলিশ থেকে, সেইগুলো নেওয়া হয়েছে। সেইগুলোতে হয়তো যদি কোনো হেল্প লেগেছে সেগুলো হয়তো আমি করে দিয়েছি। সেই হেল্পটা চাওয়া যে এই জায়গাটা তো তোমার আন্ডারে আছে, একটু আমাদের এখানে শুটিং করতে চাইছি, একটু যদি করে দাও, সেই হেল্পগুলো আই থিঙ্ক নমিনাল। সেগুলো আমাদের যদি হেল্প করে সেটা গভর্নমেন্ট, দ্যাট ইজ আ গুড থিং ফর আওয়ার ইন্ডাস্ট্রি। বাট তার বাইরে গিয়ে যেটা বলছো যে এইটা ওনাকে নিলে যদি ফ্রি হয়, মানে সেটা আমাদের ক্ষেত্রে এখনো হয়নি। বাট আমি জানি না বা মা জানবে কিনা এই ব্যাপারটা। মাকে জিজ্ঞেস করছি আমি স্পেসিফিক, রাজনৈতিক হস্তক্ষেপ কি সিনেমায় বাড়ছে? না দেখো, এইভাবে আমি বলতে পারবো না, কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা যেভাবে এখন এই মুহূর্তে যেভাবে চলছি আমরা, সেক্ষেত্রে আমাদের ধরো যেরকম মানে তুমি কোন দিক থেকে বলতে চাইছো আমি জানি না। যেমন আজকে ধরো আমাদের অরূপ বিশ্বাস তিনি কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির যথেষ্ট উপকার করেছেন। একেবারে। এবং আজকে দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ, খুবই খুবই সংবেদনশীল হ্যাঁ, জায়গাটা। আমাদের একটা না আমাদের মানে খুব একটা ফ্রি অ্যাক্সেস হয়েছে যে আমাদের কোনো একটা জায়গা অসুবিধা হলে সেখানে গিয়ে বলার। কিন্তু তার পরিবর্তে ওনারা কিন্তু আমাদের উপরে জোর করে কিছু চাপিয়ে দেননি, বরঞ্চ যখন আমার রিসেন্টলি একটা খুব বড় ঘটনা, যেমন ধরো আমাদের হাউসের মানে যারা সিঙ্গেল স্ক্রিন বলো বা মাল্টিপ্লেক্স বলো যারা আছে, এবার তাদের সিনেমা লাইসেন্স নিয়ে খুব প্রবলেম হচ্ছিল। আচ্ছা, ঠিক আছে, তো সেখানে তখন আমরা যেহেতু অরূপদা অভিভাবকের মতো দেখেন আমাদের, যথারীতি গিয়ে তাকে ধরা হলো যে দাদা এটা খুব সমস্যা হচ্ছে, লাইসেন্স নিয়ে প্রবলেম হচ্ছে, ফায়ার লাইসেন্স নিয়ে প্রবলেম হচ্ছে। সঙ্গে সঙ্গে উনি আমাদেরকে বিধানসভায় ডেকে আমাদের আমাদের মানে সুজিত বোস তার সঙ্গে একটা মিটিং করে, ডিজি ফায়ার সবাইকে নিয়ে বসে মিটিং করে আমরা বললাম যে দেখুন, অনেকে যারা এক্সিবিটার মফস্বলের আছে তারা এখন অনলাইনটা বোঝেও না, মানে তাদের তো বহু পুরোনো দিনের মানুষ, তারা ওই সিস্টেমটাই বোঝে না। সেখানে স্পেশাল নোটিফিকেশন বের করে অফলাইন করিয়ে এবং থ্রু ইম্পা সমস্ত ফাইলস জমা পড়লো এবং 7 দিনের মধ্যে সমস্ত ইন্সপেকশন কমপ্লিট হয়ে কাজ হয়ে গেল। তো আমরা এই ধরনের আমরা সুবিধা পেয়েছি। প্রশাসনের সঙ্গে যোগাযোগ থাকলে সুবিধাটা তো মানে রিচ করা যাচ্ছে, যেটা আমরা আগে করতে পারতাম না বা আগে করা যেত না, এত সহজে পৌঁছানো যেত না। এখন তো খুব সহজে আমরা পৌঁছতে পারি কোনো, বা আমাদের নিজেদের মধ্যে কোনো রকম একটু খুটখাট সমস্যা হলেও গিয়ে দাদা এটা হচ্ছে, মানে নিজের মতো করে, মানে উনি নেতা হিসেবে নয়, দাদার মতো করে একটা সলভ করে দিচ্ছেন। তো আমার মনে হয় এই অবধি ঠিক আছে, কিন্তু আমরা যদি আমাদের বড্ড নিজেদের ছোটখাটো ব্যাপার, এই এনারা এত ব্যস্ত মানুষ, তাদের কাছে গিয়ে যদি আমি খেতে পাচ্ছি না বা আমি ঘুমাতে পারছি না বা আমার কোন হলে ছবিটা লাগছে কি লাগছে এইগুলো বলা হয়, আমার মনে হয় তাহলে হ্যাঁ, তা তো বিভাগ আছে। এইগুলো মনে হয় আমার ছেলে মানুষই, এবং সব জিনিসই নিশ্চয়ই মুখ্যমন্ত্রী বা আমাদের দাদা অরূপ বিশ্বাস এরা তাদেরও নিজস্ব অনেক চাপ, অনেক কাজ। তারা সারাক্ষণ যদি এই ইন্ডাস্ট্রিতে কে কোথায় কি করছে এটা দেখবে না নিজেদের কাজ করবে। তা আমার মনে হয় না এইভাবে আমার উপরে কোনো এখন অবধি রাজনৈতিক চাপ কিছু আসেনি। আরেকটা জিনিস, স্ক্রিনিং কমিটির যেহেতু তুমি একদম হর্তাকর্তা, তো একটা জিনিস বলো যে আমি ভাবছিলাম মানে প্রযোজনার যে দায়িত্ব, প্রডিউসারদের যে দায়িত্ব, সেটা তোমার মাথার উপর, মানে ভাবলেই আমি এরকম হয়ে যাচ্ছি আর কি। তো একটা ছবি, ধরো অঙ্কুশের এই ছবিটা চলছে, যেটা নারী চরিত্র বেজায় জন্য, সেটার একটা আমরা দেখলাম কাট আউট আবার নেমে গেল। হ্যাঁ, আবার দেখছি যে এই সঙ্গে যে তামিল ছবিটা রিলিজ করেছে রাজা সাহেব, সেটার একটা অদ্ভুত চাহিদা বাড়ছে। সেটা প্রবাসের ছবি হতে পারে, কিন্তু সেটা ডাবড হিন্দিতে, হিন্দি ছবিও নয় যে বলবো যে হ্যাঁ হিন্দি ছবি বাজার বেশি তাই বেশি হল পাচ্ছে, তো সেটা তো অসংখ্য হল পাচ্ছে এখন। হ্যাঁ না, এবার এইটাকে আমি বলতে চাইছি যে তাহলে কোনো নতুন প্রযোজক বা যারা প্রযোজনা করতে চাইছেন বাংলা ছবিতে, তারা এইটা দেখে কি ফিরে যাবেন? বাংলা ছবি কম জায়গা পাচ্ছে, ছোট ছবি হিসেবে ট্রিটেড হচ্ছে, যেহেতু ছোট ছোট হলে পাচ্ছে। না 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 না, ওরা অনেক বড় বড় হলে অনেক বেশি জায়গা পাচ্ছে। না 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 না, একদমই না। তুমি যদি লাস্ট যে 3টে ছবি রিলিজ হলো তার ট্রেন্ড যদি তুমি দেখো, সেখানে দেখবে কিন্তু বাংলা ছবি সম পরিমাণে শো পেয়েছে। আচ্ছা, তুমি যদি পুরো তুমি সমস্ত লিস্ট দেখো। এবার কি হয়, ধরো কিছুটা তো এক্সিবিটার ডিমান্ড থাকে, যে ধরো একটা
বড় ছবি যেটা ধরো দেবের ছবিটা এসছে, সেটা হয়তো মানে যেখানে আজকে তুমি যদি মাল্টিপ্লেক্স ন্যাশনাল মাল্টিপ্লেক্স দেখো, তুমি কিন্তু দেখবে শেয়ারিংটা এরকম হয়েছে যে 3টে করে ধরো লহ গৌরাঙ্গ, 3টে তোমার মিথিন মাসি, 4টে প্রজাপতি 2 পেয়েছে, মানে অলমোস্ট ইকুয়াল শেয়ারিং হয়েছে লাস্ট এই ডিসেম্বরে। এবং আমি বলবো এটার ক্রেডিট অবভিয়াসলি আমাদের স্ক্রিনিং কমিটি, বিকজ আজকে স্ক্রিনিং কমিটিতে এই আলোচনাগুলো হতে হতে ওদের পক্ষেও একটা সুবিধা হচ্ছে যে শো শেয়ারিং করা বা এরকম। আর খুবই গুরুত্বপূর্ণ স্ক্রিন পয়েন্ট আরেকটা বলেনি, যেটা এই যে ট্রোলিং এ এই যে ভাষা পাবে, এটা তোমরা দারুণ কাজ করেছো। মানে এটা তো কাউকে হয়ে বলতে হতো যেটা করা যাবে না। খুব 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 খারাপ, খুব খারাপ ছিল ওটা। সেক্ষেত্রে আমি বলবো এই যে ধরো প্রভাসের ছবিটা তুমি যদি খেয়াল করে দেখো, ওখানে নারী চরিত্র বেড়ে যায় জটিলে, কিন্তু মানে প্রভাসের চেয়ে বড় করে কাট আউট রয়েছে, তুমি ভেতরেও গিয়ে যদি দেখো, বুঝতে পেরেছো? এবং ওখানে শো শেয়ারিংটাও কিন্তু ওইভাবেই আজকে নবীনা, আমি নবীনার কথা ধরে বলছি, নবীনায় দেখবে তুমি ইকুয়াল শো শেয়ারিং হয়েছে, এরকম নয়। কিন্তু এইবারে কি হয়, এবার ধরো এবার মাল্টিপ্লেক্সে কি হয় তোমার, এখানে অনেকগুলো ব্যাপারও থাকে। ধরো আজকে তুমি যদি যখনই স্ক্রিন বাড়বে একটা খরচারও ব্যাপার থাকে, মানে আমাকে যদি ধরো অতগুলো শো দেওয়া, আমি একটা বাংলা প্রডিউসার, আজকে যে মুহূর্তে আমি মাল্টিপ্লেক্সে একটা ছবি লাগবে সেখানে আমার 9,000 টাকা করে লাগছে। তো এইবারে যখন নর্মাল জায়গায় লাগছে আমার, তখন 500-300 টাকা করে লাগছে প্লাস জিএসটি, ওখানে 9,000 টাকা করে লাগছে। তো একটা আমি যদি ওই লেভেলে ভাবি যে আমি ওই লেভেলে যাব, তাহলে প্রডিউসারদের একটা পকেটের ব্যাপার আছে যে তাকে চাইলেও তুমি সে চাইলে নেবে কিনা, বুঝতে পেরেছো? সেটা তাদের পক্ষে একটা সম্ভব হয় না। আর এক্ষেত্রে কিন্তু প্রবাসের ছবির ক্ষেত্রে আমি তোমায় বলছি, এক্ষেত্রে কিন্তু প্রপার জাজমেন্ট হচ্ছে নারী চরিত্র নিয়ে, এটা নিয়ে কোনো অসুবিধা, হ্যাঁ অসুবিধা হয়নি। এবার তো ধরো তোমার ছবি যেরকম পারফর্ম করবে, ধরো ছবি যদি ঠিকঠাক পারফর্ম না করে, তাহলে তুমি এক্সিবিটরকে বলতে পারো না তোমাকে ছবিটা চালিয়ে যাও, সেটা তার ব্যবসা, তাকে কি করে। ধরো আমি তোমায় বলছি, এই যে লোকে বলে যে নেপোটিজম হ্যানা ত্যানা বা, আচ্ছা নারী চরিত্র বেজায় জটিলে তো নিশ্চয়ই বনি নেই, তাই তো? আচ্ছা এটি যখন রিলিজ হয় একটি হলে, তো আমি শুনলাম যে আমার সামনে বসে ইম্পাতেই খুব সমস্যা হচ্ছে যে শো মানে কোন টাইম দেবে, কোন ইয়ে দেবে। তো তখন আমাকে বললো কি করে কি হবে বলুন তো, হ্যান ত্যান। আমি বললাম কেন, কি হয়েছে? না এই বাংলা আমার ওখানে প্রজাপতি চলছে, ধুরন্ধর এখনো চলছে, আর নারী চরিত্র ওখানে লাগছে, তো আমি 7টা-15 শো দিয়েছি। তো আমি বললাম তোর প্রজাপতি চলছে, ধুরন্ধর চলছে, একটা নতুন ছবিকে তুই 7টা-15 ঠেলে দিলি? তাহলে এটা না 9টা অব্দি তো গভর্নমেন্টের প্রাইম টাইম আছে। আমি বললাম দেখ অ্যাকচুয়ালি কি হয়েছে, এই যে প্রাইম টাইমটা না, মানে বেসিক্যালি গ্রামের দিকে 9টা, শহরের ওপর ঠিক আছে, গ্রামে 9টায় প্রাইম টাইমটা একটু ডিফিকাল্ট হয়ে গেছে। বেশিরভাগ জায়গায় এই শীতকালে স্পেশালি রাত্রে শোটা হতে চায় না। তো আমি বললাম তার সঙ্গে রীতিমতো ঝগড়া করে, আমি বললাম না, একটা নতুন ছবিকে তোমাকে, ধুরন্ধর অনেক দিন হয়ে গেছে, ওকে সরিয়ে তোমাকে, তোমার 3টে স্ক্রিন আছে, হ্যাঁ এগুলো কেউ জানে না। এইবার ওকে আমি তার সঙ্গে রীতিমতো ঝামেলা করে ঝগড়া করে বললাম না, এই ছবিটাকে কিন্তু তোমাকে পারফেক্ট টাইম দিতে হবে। 4:45 টাইম দেওয়া হলো সেই হলে, বুঝতে পারছো? সেদিন এইগুলো এইখন যখন সামনে এগুলো আমাদের আসছে, আমরা কিন্তু এইগুলোকে নিয়ে ছবির জন্য লড়ছি। এবং এইবারে আমি বললাম যে তোমার যদি পারফর্ম না করে তখন তুমি সরিয়ে দাও, কিন্তু তুমি অ্যাটলিস্ট ছবিটাকে তুমি সুযোগটা দাও। এইগুলো কিন্তু কেউ জানে না, এইগুলো কেউ বলবে না। তুমি দেখবে ট্রোল করে যাচ্ছে যে ছেলের জন্য বলছে, ছেলের বউয়ের জন্য বলছে, হ্যান করে যাচ্ছে, ত্যান করে যাচ্ছে, এবং অকথ্য ভাষায় মানে সম্বোধনগুলো আমার সম্বন্ধে, সেগুলো তো তুমি মানে নিতে পারবে না, ঠিক আছে? তো এই আমরা কিন্তু আমি কিন্তু মানে ওই চেয়ারটায় বসে সবার জন্য করি। কখনো যদি বনি আমাকে কোনোদিন রিকোয়েস্ট করেছে যে মা এইটা বলছিল, ও এটা কি কিছু করা যেতে পারে, ওর সাহসই নেই আমাকে বলে মা এটা করে দাও, কারণ জানে মা ওই চেয়ারটায় বসে করবে না, যদি ঠিক না হয় মা ওই কাজটা করবে না। এরকম একটা পাওয়ারফুল মাকে তুমি কিভাবে হ্যান্ডেল করো? ছোটবেলা থেকে কি দেখছো, এখন একই তো ট্রেডে আছো, হ্যাঁ একই সিনেমা ইন্ডাস্ট্রি, কিভাবে দেখো মাকে, মানে মা আবার এই যে ইম্পার প্রেসিডেন্ট? দুটো ক্যারেক্টার দুরকম বেসিক্যালি, হ্যাঁ দুরকম জটিল ক্যারেক্টার। বাড়িতে যখন থাকে তখন অন্যরকম, এবং যখন ফোন আসে ইম্পার শুরু হয় সকাল থেকে, তখন একটা অন্য ক্যারেক্টার হয়ে যায়। তো ওইটা মানে কিরকম একটা এক্সাম্পল দাও। মানে ধরো
সকালবেলা যখন হয় মানে বাড়ির ঘর ধরে কাজ করতে হয়, তখন যেরকম ধরো বাড়ির কাজের লোকের সাথে ঝগড়া চলছে, তারপর ধরো পাপার সাথেও কিছু না কিছু একটা চলছে। পাপা মানে বেসিক্যালি আমি আসলে হ্যাবিচুয়েট হয়ে গেছি যে বাবা যদি এরকম 36 বছর এখন কাটিয়ে ফেলতে পারে, তো আর আমি কি বলবো এরকম একটা পাওয়ারফুল আওয়াজের সাথে। তো আমি তো হ্যাবিচুয়েট হয়ে গেছি ছোটবেলা থেকে। আমি যখন থেকে কানে আওয়াজ শুনতে শুরু করেছি তখন থেকে আওয়াজ উঁচু, তো ওই জন্য খুব একটা প্রবলেম হয়নি। বাট হ্যাঁ মানে এরকম প্রচুর করে, ধরো এমন চেল্লায়, ওই যেটা আমি বলি সবাইকে, আমার বন্ধুদের বলি যে জানিস মা যখন ওপরে এসে চেল্লায়, অন্য উল্টো দিকের যে জানলাগুলো থাকে সেগুলো বন্ধ হয়ে যায় উল্টো বাড়ি, তো এরকম চেল্লায়। এবং মানে নর্মাল কথা বলছি হয়তো, কিন্তু নর্মাল কথা, ঝগড়া না, নর্মাল কথাটাই এতটা উঁচু, অপোজিট বাড়িগুলো বন্ধ। আর এখন তো শীতকাল, আরো বেশি আওয়াজ যাচ্ছে, বলছে আমাদের ঘুমাতে দিন বলে এটা বন্ধ হয়ে গেল। আর যখন ফোনে থাকে ইম্পাতে, সেইটা হচ্ছে রাগের ব্যাপার, বা হয়তো কেউ কিছু গড়বড় করেছে সেটাকে মেটাতে হবে, কেউ কিছু হয়তো মানে জোর করে কিছু চাপানোর চেষ্টা করছে, সেটাকে ঠিক করতে হবে, কতক্ষণে ইম্পা পৌঁছবে, তার আগে বাড়ির পুজোটা হবে, রান্না হবে, ওই সবগুলো সেরে নিয়ে সবকিছু, তো মানে ওই অলরাউন্ডের ওই ব্যাপারটা চলছে সেইগুলো। তারপর ধরো আমার যে সময় ডায়েট চলে, ধরো সেই ডায়েটটাকে আমার যে রান্না ফান্না করে সে তো মহান, সে হয়তো হয়তো 6টা আইটেমের মধ্যে 4টে করেছে, বলছে 2টো পরের দিন করে দেবো, মানে হয়তো এরকম ব্যাপার। মা হচ্ছে যে না 6টা মানে 6টাই দিতে হবে, তো ওই জিনিসটা সেইটা নিয়ে চলছে, তো ওইগুলো চলতে থাকে। তার মধ্যখান থেকে কৌশানীর কল আসে যে জানো বনি এগুলো করেছে, তুমি একটু বলো, ওকে বোঝাও, সেটাও বোঝানো চলছে। আচ্ছা, কৌশানী বনি সম্পর্কে অভিযোগ তোমার কাছে? আমার হ্যাঁ, ওর সবকিছু আমার কাছে, মানে ওর কাছে, মানে কৌশানীর কাছে হচ্ছে আমি বেস্ট, মানে ওর সবচেয়ে প্রিয় কাছের লোক যদি বলো সেটা হচ্ছে হ্যাঁ আমাকে এটা মাকে বলেছে যে আমি বনিকে ছেড়ে তোমায় বিয়ে করবো। হ্যাঁ এক্স্যাক্টলি, এই জাস্ট এই ওয়ার্ডটাই বলেছে, মানে ও অনেক বেশি কমফোর্টেবল আমার সঙ্গে যে আমি বনিকে ছেড়ে তোমায় বিয়ে করবো। কি যে বলি আমি, বলো কি করলাম? কবে দেবে পিয়া? তোমাকেই বলছি, কারণ ওদের বলে লাভ নেই। আমি এই প্রশ্নটা আমার ওরে যে বিয়েটা কবে করবি, বিশ্বাস করে ফেলু না। আমি এটা কেন বলছি, ধরো তোমার এটা সত্যি কথা আমি বলছি, আমি বলি না কাউকে, বাট এটা তোমায় বলছি। সেটা হচ্ছে ধরো যে আমাদের মানে একটা তো প্ল্যান করেছি যে মানে বিয়েটা বড় করে করবো নিশ্চয়। তোমার আমাদের সম্পর্কটা, হ্যাঁ মানে আমাদের সম্পর্কটা কি হয়েছে, ধরো 11 বছর রানিং নাও, অনেকেরই তো অনেকেরই তো চলে যাচ্ছে এবার 3-4 বছরে, 11 বছর এখন টেনে দিয়েছি। এবার বিয়েটা যখন করব একটু বড় করে, যখন মানে প্ল্যান করেছি বিয়েটা, তো সেটাতে চাইছি ধরো একটা 6 months to 7 months আমাদের দুজনের ইনভলভমেন্ট লাগবে, ফাঁকা থাকতে হবে। এবার কৌশানীর যে প্রাইম টাইমটা এখন ও কাজ করছে, যেটা আই ডোন্ট ওয়ান্ট হার টু সিট ব্যাক রাইট নাও, কারণ ওর যে ভালো কাজগুলো করছে সেটার থেকে এখন যদি আমি বলি যে এক্ষুনি বসে যাও, আবার একটা ব্যাকফুট হয়ে যাবে। আর আমি এই জন্য দেখো আমি আটকাচ্ছি, আমরা বলি না যে একই কাজ করে স্বামী স্ত্রী, তাদের মানে না অনেক আছে যে ওটা কি সমস্যা হয়। একদম আমি সাপোর্ট করি, আমি এটাকে সাপোর্ট করি। এক্সাম্পল মানে এটা হচ্ছে কি বলতো, ছোটবেলা থেকে দেখছি না এই জিনিসটা, তো ওই জন্য আমি জানি। এবং মানে এটা খুব হয়েছিল, আমি জানি বনি ঠান্ডা মাথার লোক এবং বুঝদার। ওই ও যখন ডাকাতিয়া বাসী হলো, তারপরে সৃজিতের ছবি করলো, হ্যাঁ বনির সঙ্গে আর সম্পর্ক নেই। মানে কেউ কোনো মহিলা যদি সাকসেসফুল হয় তাকে এনজয় করো, যে তার যে এতদিনকার বন্ধু, প্রেম, ভালোবাসার যে মানুষ, তার সঙ্গে তাহলে নেই, মানে এটার সঙ্গে এটার কোনো সম্পর্কই হতো না। কি করেছি জানো না, আমরা ওই জন্য সবাইকে চুপ করানো বলে লাভ নেই, দেখো ওই জন্য আমরা কি করে ঘুরতে চলে গেছি, গিয়ে ওখানে গিয়ে ছবি দিয়েছি। খুশি হয়েছে অনেক, ঘুরতে গেছে তাহলে সম্পর্কটা আছে। এবং সবচেয়ে বড় কথা কি, আমি এটাকে সাপোর্ট করি এই কারণে যে আজকে যদি আমার নিজের মেয়ে হতো, তো আমি তো তাহলে তো আমি ওর এই সাকসেসটাকে ওকে এনজয় করতে দিতাম, একদম তাই না? তো আজকে বনি সাপোর্ট করে, আমি সাপোর্ট করি, আমি তোমাদের ঐতিহ্য, তোমাদের এরকম পারিবারিক যে ফিল্মের ধারা। আজকে তুমি বলো না, আজকে আমার হাজবেন্ড যদি আমাকে সাপোর্ট না করতো তাহলে কি আমি এইভাবে বাইরে কাজ করতে পারতাম? আমি যেভাবে সকাল 8টা থেকে আমার হাজবেন্ডের প্রথম কথাটা, আমি যখন উঠে চা খেতে বসি, ফোনটা এলো তোমার ইম্পাক্ট খুলে গেছে, ঠিক আছে, এইবার কি হয়, সেই লোকটা তো নেয় সারাদিন মানে যতক্ষণ আমি আছি, ধরো বেচারার কোনো ব্যক্তিগত কথার মধ্যেই হয়তো আবার একটা ফোন, একটা কথা, কাজের কথা বলছে, তার মধ্যে ফোন চলে দাঁড়াও, ওটা নিয়ে সমস্যা নেই, বুঝতে পেরেছো? এবার সেই মানুষটা এতটাই সাপোর্ট করেছে বলে কিন্তু আজকে আমি এই জায়গাটা থাকতে পেরেছি, আদারওয়াইজ আমি পারতাম না। তো সেই জায়গাটা তো ওকেও দিতে হবে, কৌশানীকেও দিতে হবে। প্লাস আমি কৌশানীর ওই ফেসটাও দেখেছি যেখানে ও ডেইলি হয়তো আমায় ফোন করে বলছে যে আমি কি তাহলে আর কাজ করবো না, আমার কাছে কোনো কাজ নেই, মানে ওই ডিপ্রেশন ফেসটাও দেখেছি না, যে মানে যেখানে ও বসে আছে, যেখানে আমি জানি যে ওর পোটেনশিয়াল আছে, ওকে দেখতে ভালো, আর সবাই ওকে একরকম ভাবে ইউজ করে যাচ্ছে, তো সেইখান থেকে যে ব্রেকটা দিল আমার মনে হয় শিবু দ্বারা, সেটা ওয়াজ গ্রেট গেম চেঞ্জিং পয়েন্ট। তো সেটাই আমি বলছি যে এইটা খুব ইন্টারেস্টিং, যে সবসময় যে
আমরা যা বাইরে না, থেকে না, দেখছি না, হ্যাঁ। সেটা অ্যাকচুয়ালি ট্রুথ না, মানে ওটা অনেকেই, আমি বলছি যে মানে অনেক ইন্টারভিউয়াররা এটা বলেছিল আমাকে যে তোমাদের তো সম্পর্ক তাহলে ইয়ে হয়ে গেল, তুমি কৌশানীর প্রিমিয়ারে আসনি সৃজিতদার মুভিটার হ্যাঁ ওটা নিয়ে বিরাট হলো। আমি বললাম, না আমি নেই, আমি কলকাতায় নেই, আমি উড়িষ্যায় ফিল্মের শুটিং করছি, সেই জন্য আমি যেতে পারিনি। সৃজিতদা আমাকে বলেছিল যে স্পেশাল স্ক্রিনিং হচ্ছে, বাট সেটাও আমি ওই সময় আমার উড়িষ্যার শিডিউল ছিল হয়তো 32 days or সামথিং, যেটা আমি ফিল্মটা করলাম, তো সেই জন্য আমি বাইরে ছিলাম আনফর্চুনেটলি। বাট তাছাড়া আমি ওর সব প্রিমিয়ারেই থাকি, মানে আমি কেন থাকবো না, সেইটাই আমি বলছিলাম। কিন্তু একটা জিনিস বলো, খুব সূক্ষ্ম এটা একটা প্রশ্ন আমার মনে হয়, যে দুজন অভিনেতা, স্ট্রং অভিনেতা, দুজনের জায়গা আছে, জায়গা করেছেন তারা এত কাজ করে, সেখানে মহিলাদের কি স্ট্রাগলটা বেশি পিয়াদি? মানে একজন আজকে বনি যদি কোনো কিসিং সিন করে, সেটা নিয়ে কিসিং সিন হিসেবে কথা হবে, কিন্তু যখন কৌশানী করছে, একেবারে কৌশানীর জীবনে ঢুকে গিয়ে, ব্যক্তি জীবনে ঢুকে গিয়ে তাকে আক্রমণ করা, প্রশ্ন করা, এইটা কিছুতেই আমরা দুজনকে সমানভাবে নিতে পারি না, কিন্তু দোষটা তো সমাজের। তোমার কি মনে হয় একজন মহিলা হিসেবে তুমি যখন কাজ করছো, ইন্ডাস্ট্রি দেখছো, এবং সে তোমার বউও হবে, না আমি একটা জিনিসই বুঝি যে কৌশানী ততটাই করবে বা তখনই সেই কাজটা করবে যদি ওর চিত্রনাট্যে সেই প্রয়োজনীয়তা থাকে, তবেই। এবং কারণ ও আননেসেসারি কোনো ছবিতে দেখবে না, যে কোনো হুটপাট কমার ছেড়ে একটা হিরোকে চুমকে ফেললো, এইগুলো ওর ওই মানে ওই ক্যারেক্টারটা ওই অবধি যেতে হয়েছে যেখানে ওর এইরকম একটা, এবং সেটা খুব টেকনিক্যালিও সৃজিত ওটাকে ব্যবহার করেছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, ওরকম নয় আলাদা করে এক্সপার্ট আনা হয়েছে, ওটাকে ইন্টারভিউ করেছিলাম, একদম একদম আলাদা করে বাইরে থেকে ইন্টিমেসি কোঅর্ডিনেটর। হ্যাঁ, তো বেসিক্যালি আমি মনে করি একজন অভিনেত্রী হিসেবে দেখা দরকার। এটা তো সবাই দেখবে না, খুব মানে ও আমার না তোমাদের মতো মানুষ পেয়েছে, তোমরা ওদের ওকে পেয়েছো, একদম এটা এইটা আমার আরেকটা যেটা হচ্ছে, আমার যেটা মনে হয়, এই যে একজন শাশুড়ি মা বলছেন, হ্যাঁ আজকাল শাশুড়িরা মানে মেয়েদের, মানে আমি দেখেছি যে দ্বিতীয় বিয়ে নিয়ে আপত্তি করছে, তার বউয়ের বিয়ে দিতে পারবেন না, সেই এটা নেই। এই বলি, তাহলে আমরা এখনো কোন টাইমে বসে আছি, কোথায় পড়ে আছি বলো? অভিনেত্রী হিসেবে দেখি, না সেটাই বলছি, কোথায় আমরা পড়ে আছি তাহলে তুমি বলো। এরকম মা এরকমই ছেলে হবে, এটা একটা সুবিধা কিন্তু। হ্যাঁ মানে তুমি যদি অন্যরকম হতে, ওর উপর একটা ছাপ যেত কিন্তু, একদম। মানে একটা অভিনেত্রী আমার স্ত্রী হবে, এটা কিন্তু একটা বড় দায়িত্ব, মানে দায়িত্ব মানে এমনি যে অভিনেত্রী মানে স্বামী স্ত্রী সম্পর্ক, এটা নয়, তার অনেক কিছু তোমাকে তো গ্রহণ করতে হবে, আইডেন্টিটি ওটাও তো আছে না, সেটাকেও তো দেখতে হবে। তো সেটাই বলছি, মানে আমাদের ধরো ছেলেদের যেটুকু ট্রোলিং হয় সোশ্যাল মিডিয়াতে, আমার তো স্পেশালি ওই ইডির সময়টাতে তো মারাত্মক হয়েছিল। তো সেই সময় আমাকে তো মানে লোকে যা পেরেছে লিখেছে, মানে আই সিন আ ফিউ কমেন্টস, যা হয় চোখ যায়, তোমার একটা পয়েন্টে চোখ যায়, তুমি যতই চেষ্টা করো। এটাকেও তো আমরা জানি না, কিন্তু না এটা অ্যাকচুয়ালি আমার কাছে সারপ্রাইজ ছিল, মানে যখন ও ধরা পড়েছে তখনও কিন্তু আমি ভাবিনি যে আমাকে ডাকবে। আমি যদি সত্যি কথা বলি, আমি কিন্তু জানি না আমাকে ডাকবে, আমি জাস্ট জানি যে হ্যাঁ আমার সাথে একটা ট্রানজাকশন হয়েছিল, এইটুকু আমার মাথায় এসে স্ট্রাইক করেছে। তারপরে দেখলাম যে আস্তে আস্তে সবাইকে ডাকছে, তখন আমি বুঝতে পারলাম যে আমার কাছেও ডাকা আসবে, তার মানে তো আই নিউ যে আমাকে গিয়ে সত্যি কথাটা বলতে হবে। আমি যদি মিথ্যা কথা ওখানে বলি, যে বা কিছু ঘুরিয়ে ওকে বোঝানোর চেষ্টা করি, তাহলে আমি ফেসে যাবো। এবং আমি সত্যি কথাটা গিয়ে ওনাদেরকে বলেছিলাম, এবং ওনারা বিশ্বাস করেছিল আমার কথা, যে না এই সত্যি কথা বলছে, এর অ্যাকচুয়ালি এটার সাথে কোনো লেনদেন নেই। ইডি তো মানে খুব একটা চড়িয়ে দেওয়া হচ্ছে, যাকে ইডি ডাকছে না। এবং সবচেয়ে মজার কথা দেখো, মানে আমি বলবো এটা হয়তো ওর এই সময়টা ওরকম চলছিল হবে হয়তো, যে জন্য ওর সময়টা অনেকটা বেশি মিডিয়া আইপ হয়েছিল। তুমি এই যে ধরো এখন অভ্যেস হয়ে গেছে। এখন ধরো এই যে সেদিনকে আমি শুনছিলাম অঙ্কুশ বা ঐন্দ্রিলা, তো সেখানে বলছিল যে এরকম ওরা এখন ফিল করছে যে অন্যদের সময় কি হয়েছিল আর কি, কিন্তু সেই সময়টা আমি তোমায় বলছি যে একটা ছেলেকে মানে ওর যেখানে কোনো দোষ নেই, মানে বেসিক্যালি একটা কাজের জন্য, এবং কোন রকম কোনো ব্যাপারই নেই, মানে একটা লোক কাজ করতে এসছে, তার কাজ করব, সে ছবি বানায়নি, তার ওই শো করেছি, তার কাছে ওর কাছে ডকুমেন্টস ছিল, ও গিয়ে এবারে ও গিয়ে সমস্ত চেক করে কি করে কাজ করব, কি করে তখন এখন তো আমরা কনসিয়াস হয়ে গেছি, ওরে বাবা না যে এক পা নড়তে গেলে ভাই লিখে দাও। হ্যাঁ একটা ধরো ছোট কাজ করতে গেলে, মানে 2 লাখ টাকা 3 লাখ টাকা যারই কাজ করি, সেটা তো এগ্রিমেন্ট, মানে একটা এগ্রিমেন্ট ছাড়া না। মানে আমরা ওইটা মানে কিছু তো জিনিস থেকে তোমাকে কিছু শিখতে হয়,
মানে আমরা ওইটা থেকে ওইটা শিখেছি যে তুমি উইদাউট এগ্রিমেন্ট কাজ করো না। আর আরেকটা প্রবলেম হচ্ছে যে মানে ধরো এই যে এক্সট্রা কথাগুলো চাপিয়ে দেওয়া, যেগুলো সত্যি না, তোমরা আগে জেনে নাও সত্যিটা কি, একদিন পর তো চলে আসবে, বাট ওই জাস্ট টু গেট দ্য হাইপ তোমরা এত কিছু বলে দিচ্ছ একজনের নামে যে হয়তো এত কিছু করেওনি। এবং তোমরা, আমি বলছি এরকম কিছু কিছু ইন্টারভিউয়ার যাদেরকে আমি ওই সময় মানে চিনতে পারলাম যে তারা কিন্তু মানে হ্যাঁ সামনে বলছে যে তুই এত ভালো, তোর মতো ছেলে হয় না, বাট ওখানে ওরাই কিন্তু আমার নামে বলছে হ্যাঁ ওকে তো আমি চিনি, ও এত কিছু করে, এইসব করে বেরিয়েছে। সেইটাতে আমি একটুখানি তারপর থেকে একটুখানি আমি এরকম হাতটা হয়তো এরকম বসতাম, এরকম হয়ে গেছে, এই হচ্ছে ব্যাপার। কখনো একটু শক্তভাবে ডিল করতে একদম হয়। একদম একদম একদম। আর দুজনে ঝগড়া করে না বনি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের দেখো মিথ্যা কথা বলে লাভ নেই, সম্পর্ক থাকলে তো ঝগড়া। সারাক্ষণ কিছু না কিছু নিয়ে লেগে যাচ্ছে। মেয়েটাও একটা গল্প বলো না। আমি সবসময় কৌশানীর দিকে থাকি, হ্যাঁ কেন? কি আমার জানি দিকে নেই, কিরকম একটা মানে ওই সময়টা কিরকম একটা হয়ে যায়, আমার মনে হয় ওই ঠিক বলছে। ম্যাজিকটা ওদিকে বেশি। ওই ঠিক বলছি। সারাক্ষণ দুজনের মধ্যে কি গল্প হয় আমি তো জানি না। ও তো এইটা একটা বলতেই হবে, ধরো গাড়ি করে যাচ্ছে, ও ড্রাইভ করছে, আমি আর কৌশানী বসে আছি, এবার দুজনে কন্টিনিউয়াসলি পচর 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 পচর, ও তো ততদিক শান্ত, একটা সময়ের পরে বলে আচ্ছা তোমরা যেখানে যাচ্ছ ওখানে গিয়ে বলার কিছু রাখো, মানে ধরো খেতে যাচ্ছি, হোটেলে যাচ্ছি বা কোথাও একটু ওখানে গিয়ে বলার জন্য কিছু রাখো। পুরো গাড়িতে দুজনে বকর বকর বকর, মানে আমাদের দুজনের না মানে বেসিক চরিত্রটা একরকম, আমরা খুব লাউড, মানে দুজনেই লাউড। এবার দুজনেই কেন আমি এত চুপচাপ, এবার বোঝো। কিন্তু আমাদের ভেতরটা তো মানে আমরা বলে ফেলি লোককে, কিন্তু আবার আর সঙ্গে সঙ্গেই আমাদের আমরা রিয়েলাইজ করে এটা করে কি ঠিক করলাম, কৌশল এটা ঠিক হলো না, বল ব্যাপারটা এটা বোধহয় ঠিক হলো না, হ্যাঁ এটা না হলেই হতো, বুঝলে একটু একটু বেড়ে গেছে ব্যাপারটা, মানে এরকম আর কি হয় না, যার জন্যে আমরা। আমি তো গানে গাড়ির সাউন্ড বাড়িয়ে দিই মাঝে মাঝে, দুজনে এত বকছে সাউন্ড ফাউন্ড বাড়িয়ে চুপ করে দিই। মানে খুব জয়ফুল একটা কি প্ল্যান করছো বিয়ের, মানে কি দেবে না, তো এটা হবে এটা এতদিনকার 11 বছর যেটা বলছে, এখন তো রোজই সম্পর্ক ভাঙার গল্প। সত্যি তাই, মানে অদ্ভুত ভাবে, এবং এই ইন্ডাস্ট্রিতে বিকজ অফ ভেরি সিলি রিজনস অলসো, মানে ছোট্ট ছোট্ট রিজন নিয়ে ভেঙে যাচ্ছে সম্পর্ক। তো সেইখান থেকে আমার মনে হয় যে এতগুলো বছর কাটিয়ে ফেলেছি, এতগুলো দিন, এখন কি গেছে না, ফার্স্টের দিকে হতো যে তুমি ওই হিরোর সাথে এত রোম্যান্স করছো, ও আমাকে বলছে তুমি হিরোইনটার সাথে এত ক্লোজ যাচ্ছ, এটা হতো প্রথমের দিকে ইনিশিয়াল স্টেজে। এখন আর ওটা নেই, এখন ওই জিনিসটা কাটিয়ে এসেছি। কোনো অন্য মেয়ে বা অন্য ছেলেকে নিয়ে ওই যে ওই মানে কি বলে একটা হয় না ওই পজেসিভনেস, ওইটা কাজ করে না, অন্যভাবে পজেসিভনেসটা কাজ করে হয়তো, যে মানে ওই দুজনের মধ্যে টাইমটা বেশি কাটাতে পারছি না কেন, দুজনের মধ্যে কম কথা হচ্ছে কেন, সেই জিনিসগুলো আমাকে কমপ্লেন করে। তো সেই ব্যাপারগুলো আছে, মানে ওই অন্যকে নিয়ে সম্পর্ককে নিয়ে বা অন্য কারোর সাথে ওর চক্কর চলছে, এই জিনিসগুলো আর এখন কেউ বললেও না হাসি পায়। হ্যাঁ ওটা ম্যাচিওর হয়ে গেছে, তো এতটা 11 বছরের একটা সম্পর্ক হয়ে গেছে। সাপোর্টিভ পরিবার আছে। হ্যাঁ হ্যাঁ ইনফ্যাক্ট কৌশলী বাবাও তাই, আঙ্কেলও তাই। আরে বাপরে বাপ, মানে আমাদের মানে এরকম বলা আছে কৌশলীকে আর বনিকে, তোদের ঝগড়া হলো, মারপিট হলো, বেরিয়ে গেলি, দেখার দরকার নেই। আমি আর আঙ্কেল কিন্তু আমরা যেখানে আছি আমরা ওই জায়গাতেই আছি, তোদের মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেলেও কিন্তু আমরা একসঙ্গে চা খাবো, আমরা কোনো ব্যক্তি সম্পর্কটা ভীষণ স্ট্রং, ভীষণ স্ট্রং। ইনফ্যাক্ট আমি তো বলছি আন্টির সাথে, মানে কৌশানীর মা আন্টি যখন ছিলেন তখন আন্টির সাথে আমার এত ভালো সম্পর্ক ছিল, মানে আর আন্টি আবার ওরকম উল্টো কেস, মা যেরকম কৌশানীকে সাপোর্ট করে আন্টি পুরোপুরি আমায় সাপোর্ট করতো, পুরোপুরি, মানে আমার একমাত্র সাপোর্ট ছিল আন্টি, মানে কৌশানীকে কেউ যদি বোঝাতে পারতো তখন সেটা কৌশানীর মা ছিল। তো সেইটা একটা আমি খুব মিস করি ওই জায়গাটা। কিছু প্ল্যান করো না যে কিরকম বিয়ে হবে, বা তোমাদের প্রচুর লোক হবে। হ্যাঁ যা বলে আমাদের প্ল্যান, ইচ্ছা আছে যে ডেস্টিনেশনটা যদি করা যায়, তাহলে আমরা যাবো না 100%। ওই যে বললাম না 6-7 মাসে 100% বলো না, বিভিন্ন জায়গায় বিভিন্ন শহরে বিভিন্ন ভাবে বিয়ে হবে, এটা হতে পারে। এত কষ্ট, এত টাকা নেই আমার কাছে, সব নিয়ে নিয়েছে ওই যে বললাম। না তবে প্ল্যান করছি যদি বিয়েটা বাইরে করে এসে রিসেপশনটা এখানে করতে পারি, এবং সেটাও তো একটা প্ল্যানিং এর দরকার, সেই সময়টাও তো দরকার, ওই জন্য একটুখানি এটা বিরাট হবে আর কি। আমি আমার ফ্ল্যাটটাও রেডি করছি, তো সেটা একটা ব্যাপার আছে, তো ওটা রেডি হতে হবে। এখন নিয়েছি তো একদম তোমার রুবিতে, আর এখন যেটাতে থাকি আমরা পুরোনো বাড়ি, যেটা আমাদের এর আগে যেটা নিয়েছিলাম ওটা বিক্রি হয়ে গেছে, তো এখন যেটাতে থাকি আমরা পুরোনো বাড়ি, এটা আমাদের, ওটাকে পুরোটা রেনোভেট করছি, কারণ বাবা আর মা ওখান থেকে নড়বে না, আমি বুঝে গেছি। আর বাবা স্পেশালি, কারণ ওখানে বাবার পোষ্যগুলো আছে, মানে অনুব্রত অ্যানিমাল লাভার বেসিক্যালি, তো কি হয় ওই স্ট্রিট ডগদের খাওয়ানো, মানে তাদের আর বেড়াল কুকুর দেখে তোমার মাথা খারাপ হয়ে যাবে, পুরো চিড়িয়াখানা একদম, পায়রা পুরো, সকাল কিচ্ছু বাকি নেই, সকাল থেকে আগে ওদের রান্না বান্না হবে, তারপরে বাড়ির লোকেরা খেয়ে বেরোতে পারো না পারো ওদেরটা আগে করতে হবে। তো এর ফলে কি হয়,
ওই পাড়াটা একটা ওইভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে তো অনুপ দা ওখান থেকে যেতে চাইছে না। এবার অনুপ দা না গেলে স্বভাবতই আমার তো কি করে আছে, তুমি অনুপদাই বলো না? হ্যাঁ সিনেমা, এটা সিনেমার চক্করে হয়েছে। হ্যাঁ এরকম মজার কি অভিনয় করতে করতে হ্যাঁ ওখানে বলে বলে হ্যাবিট হয়ে গেছে। অনুপ দা ওটা এখন ওইটাই ওইটাই এরকম কিছু হবে যেখানে পিয়াদি একটা ছবি হলো, পিয়াদিও থাকলো, তুমি আর কৌশানীও থাকলে। ইস, আমাদের একটা এরকম আমরা ছবি করেছিলাম গো। ওটা বাংলাদেশের প্রোডাকশন ছিল, আচ্ছা। বাট ইন্ডিয়া রিলিজ হওয়ার কথা ছিল। ওরা ওই যেটা হয় কোলাবোরেট করেছিল। তো সেইটা প্রবলেম হয়ে গেল হচ্ছে যে ওই যে যা মাঝখানে একটা বাংলাদেশের সাথে ইস্যু হলো, সিনেমা বন্ধ হয়ে গেল, বাংলার মানে ইন্ডিয়ার যারা অ্যাক্টার্স ছিল তারা ওখানে কাজ করতে চাইলো না। তো ওরাও বললো যে না এখন, হ্যাঁ ওটা সত্যি, ওটা সবাই একসাথে ছিলাম আমরা, খুব ভালো ছিল। আর ওটা অনেক খুব ভালো ভালো কাস্টিং ছিল, খুব ভালো ভালো চরিত্র ছিল। এই যে ভানুপ্রিয়া ভূতের হোটেল, এখানে আমি শুনছিলাম যেটা যে তোমার মানে খুব সমালোচনার শিকার একজন অভিনেতা, which is very interesting। যেটা রিলেটেবল, অনেকেই রিলেট করতে পারবে অনেকের সঙ্গে, এবং সেখানে তার একটা মনোবিদের জায়গাও থাকছে, সে কিভাবে ডিল করবে। সবাই তো সবকিছু মেনে নেবে এটা তো হয় না, আর দিনের পর দিন এগুলো চলে, এই ট্রোলিং গুলো। মনোবিদের জায়গাটা তুমি কিভাবে মানে দেখো, মানে এমনি রিয়েল লাইফে আমি বলছি যে মানে এটা কেন বলছি, কারণ এখনো অনেক ট্যাবু আছে আমাদের, যাবো না ও ওই সব জায়গায় আবার যাবো কেন, ও আমার কিছু হয়নি, এই ব্যাপারটা থাকে। তো এই যে সেই জায়গাটা যদি একটু এক্সপ্লোর করো। আমার দেখো, আমি যেটা বললাম যে প্রথমত ট্রোলিংটাকে আমি এখন অ্যাডাপ্ট করে নিয়েছি যাতে আমার গন্ডের চামড়া থাকে, সেই জিনিসটা আমি খুব মেনটেন করি যে এটা যেন আমাকে আর কোনোভাবে এফেক্ট না করতে পারে। বিকজ এরকম এফেক্ট করে করে অনেকে আজকাল খুব ইজিলি, একটা খুব ইজি ব্যাপার হয়ে গেছে, সুসাইড করে ফেলছে, যে মানে গিভ আপ করে দিচ্ছে। আমি যেটা বলেছি, বারবার বলেছি যে ধরো আমার এই নেপোটিজম নিয়ে যেটা তুমি বললে যে অনেকে বলেছে, বাট আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, যদি নেপোটিজমের আমি মানে হই, যদি আমার কাছে নেপোটিজম থাকতো যে আমার বাবা মা আমাকে এতটাই হেল্প করছে, তাহলে তো আমি এতদিনে সব বড় প্রোডাকশনের সাথেই কাজ করে যাচ্ছি। আমি তাদের সাথে চুক্তিতে যে কটা সিনেমা করেছি তার থেকে বেরিয়ে এসে কিন্তু আমি নিজের আইডেন্টিটিটাকে বাঁচিয়ে রাখার জন্য এরকম ছোট ছোট প্রোডাকশনেও কাজ করেছি, যাতে আমাকে হারিয়ে না যেতে হয়। আই ডিডন্ট ওয়ান্ট টু গেট লস্ট। আমি কোনোদিনও চাইনি যে কেউ প্রশ্ন করুক যে কি হলো বনি, তো সিনেমা আসছে না, ওইটার উত্তরটা যে আমি না বলবো সেটা আমি কোনোদিনও চাইনি যে আমার সাথে হোক। তো সেই জন্য হয়তো আমাকে 4টে ছোট সিনেমা করতে হয়েছে, বাট তাতেও আমি কিন্তু সেই সিনেমাগুলোকে করে আমার নামটাকে বাঁচিয়ে রেখেছি। হ্যাঁ ঠিক আছে, বনি কাজটা করলো, এটা ভালো না, এটা করা উচিত ছিল না, তাতেও তো বনির নামটা আসছে, সেইখানটা আমি হারিয়ে যাইনি। তো সেটাকে আমি বানিয়ে রেখেছি। আমি ওখানে একটা ট্রোলিং থেকে এখন এমনভাবে নিজেকে আমি গার্ড করে দিয়েছি, একটা শিল্ড বানিয়ে ফেলেছি, এখন আমার দেখলেও আমার আর যায় আসে না, দেখলে আমি হাসি যে বা এইটা ভালো ট্রোল করেছে, এরকম টাইপের হয়ে গেছি আমি। তো সেই জায়গা থেকে না মানে এখন আর ওইগুলো এফেক্ট করে না। এখন হয়ে গেছি আমি এমন ভাবে যে আই ওয়ান্ট টু ডু কিছু কিছু কাজ যেগুলোতে মানে আমাকে লোকে মনে রাখুক। এবং এটা শিবুদা আমাকে একদিন এখানে এই অফিসেই আমাকে বসিয়ে একদিন আমাকে বুঝিয়েছিল যে বনি, তোকে এখন তোর আইডেন্টিটিটা তৈরি করতে হবে। কৌশানীর আইডেন্টিটি তৈরি হয়ে গেছে, বনি কৌশানীকে সবাই চেনে, এবার বনিকে আবার করে চিনতে হবে। বনির যেটা ফার্স্টের দিক ছিল যে শুধু বনি নামে চিনতো, সেই আইডেন্টিটি আবার রিক্রিয়েট করতে হবে। তুই এখন ওটা নিয়ে ভাব। তো তার জন্য যদি তোকে 4টে কাজ ছাড়তে হয় তুই ছাড়, কিন্তু তুই ওই জায়গাটাকে ভাব। তো এখন সেই জন্য আমি খুব বুকে পাথর রেখেও না বলছি, বাট না বলতে শিখেছি, যেটা আমি না বলতে পারতাম না। হ্যাঁ সবাইকে আচ্ছা ঠিক আছে, আমি খুব সহজে বলে দিই। হ্যাঁ 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 খুব সহজে। আমি কৌশানী সব মানে না বলে প্র্যাকটিক্যাল, আমি ভীষণ প্র্যাকটিক্যাল। ইমোশন অতটা বোধহয় নেই, মানে আছে সেটা বোধহয়। হ্যাঁ তবে আমি বলছি এই যে না বলতে পারে বলেই কিন্তু আজকে অনেক প্রোডাকশন হাউস থেকে বাদ পড়েছে কৌশানী, মাও, এবং প্রচুর হয়তো প্রডিউসাররাও প্রস্তাব দেয়, সেই জায়গাগুলোকে না বলতে পেরেছে বলেই কিন্তু আজকে অনেক জায়গা থেকে বাদ পড়েছে। বাট আমি বলবো হ্যাঁ দেখো, কর্মা কামস ব্যাক টু ইউ। তো সেখানে গড হ্যাজ দেয়ার ওন প্ল্যান, সেখানে কৌশানী আবার চান্স পেলাম, এন্ড শি হ্যাজ প্রুভড ইট। আমিও সেখানে আমি আশা করছি যে এটাতে যেটা কাজ করেছি দর্শকে সেটাকে মানে ভালোভাবে নেবে। মানে আমি জাস্ট চাই যে খুব ভালো লাগছে, স্বস্তিকা সঙ্গীতটা ভালো লাগছে, থ্যাংক ইউ নাচটা খুব ভালো হয়েছে, চাঁদিনাতে গান আমাদের আমি বারবার যে ভিন্টেজ গানটা, এটা মানে এত তাড়াতাড়ি এত মিলিয়ন ভিউজ পাবে আমরা ভাবতে পারি। হ্যাঁ ভীষণ মানে সুদিং একটা না উত্তম কুমার থ্যাংক ইউ অনেকে ভালো বলছে, থ্যাঙ্কফুলি। কারণ একরকম সারাক্ষণ আমরা 5টা-6টা দেখি, তো একটু নতুন মুখ আসা, তাই না? একদম এবং মানে কি হচ্ছে, গানটা না চোখটা আরাম পাচ্ছে, কানটা আরাম পাচ্ছে। ওই চেঁচামেচিটা সবথেকে ভালো লাগে না? আর প্রেমের গান দেখতে বাঙালিরা সবাই ভালোবাসে, একদম। তো একটা জিনিস আবার ফিরে যাই, জিজ্ঞেস করি যে নতুন কোনো পরিচালক সে বলছে যে আমি তো সব ঠিক হয়ে গেছে, এই বছর কে কবে ছবি আসছে, মানে ওই দিনগুলোতে আমার ছবি আসার কোনো জায়গা নেই, তাদের জায়গাটা কিরকম হবে তুমি একটু বলে দাও। আমাদের কিন্তু টোটাল 52 সপ্তাহ, হ্যাঁ
তো 52 সপ্তাহের মধ্যে আমরা মাত্র 11টা জায়গা প্রাইম ডে হিসেবে ধরেছি। যেমন ধরো একদম 23শে জানুয়ারি বা 26শে জানুয়ারি বলো, তারপরে ভ্যালেন্টাইন ডে মানে 14 ফেব বলো, তারপরে গরমের ছুটি বলো, তারপরে ঈদ বলো, তারপর পয়লা বৈশাখ বলো, তারপর 15th অগস্ট বলো, তারপর পুজো, তারপরে কালী পূজা, তারপরে তোমার ক্রিসমাস। তো এইগুলোর বাইরেও অনেকগুলো সপ্তাহ আছে। এখন তোমাকে ভাবতে হবে যে ইন্ডাস্ট্রিতে ধরো যারা এই যে শিবু, আমি এক্সাম্পল দিচ্ছি, শিবু কিন্তু লাস্ট ধরো আমার ধারণা লাস্ট ইয়ার বা তার আগে 2 বছর ধরে ও পুজোয় আসছে, কিন্তু তার আগে ও নিজেকে প্রুভ করেছে এতগুলো দিন যে আমি পুজোটা ডিজার্ভ করি। ঠিক 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 ঠিক। ও আজকে ধরো যে এসবিএফ তারা প্রফিট করে হোক লস করে হোক ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যায়নি, তারা এতগুলো বছর ধরে টিকে আছে রানে, এরা টিকে। তো ন্যাচারালি কি হচ্ছে, এদের জন্য তোমার একটা প্রায়োরিটি থাকা উচিত। তো আজকে একদিনে এসেই যদি সে মনে করে আমি এটা পুজো নিয়ে নেবো, আগে তুমি তো এদের মতো এতগুলো দিন নিজেকে প্রুভ করো যে যে আমিও আসার যোগ্যতা রাখি। তাহলে কি শিবু কি প্রথম দিকে ও তো সবকটা ছবি হিট, আজকে আমি ওর সবচেয়ে খারাপ টাইমে এসে সবচেয়ে বড় ব্যবসা দিয়ে গেছে, কত বড় ব্যবসা দিয়ে গেছে। তো সেক্ষেত্রে এখানে আমরা তো এমন তো নয় যে তুমি সারা বছরটা পড়ে আছো না, তুমি যে কোনো সময় রিলিজ করো না। মানে আজকে অগস্টে ওর বোধহয় আমার মনে আছে কৌশিকদার কোনো একটা সাক্ষাৎকার পড়লাম যে কি এটা মজা করে রাইম করে বলেছিলেন মনে নেই এক্স্যাক্টলি, যে মানে আমি অন্য কিছুতে এসে মানে অমাবস্যায় এসেও আমি ছবি যদি কন্টেন্ট ভালো থাকে 100% তুমি হিট করে সিনেমা হলে অযোগ্য তুমি বলো, স্বার্থপর তুমি বলো, কালী পুজো এসছে একদম কি দারুণ কন্টেন্ট কাজ করে, নতুন ডিরেক্টর একদম এবং সবচেয়ে বড় কথা দেখো, আমি বলছি তোর ছবিটা বোধহয় সেকেন্ড ছবিটা আমার এখনো মনে আছে অগস্টে রিলিজ হয়েছে, কোনো মানে তোমার ওইরকম ডেট দেখেই নয়। কি বলছো, ওটা আমার বার্থডে। ও আচ্ছা আচ্ছা ভুলে যাই নাকি তাহলে আমার বার্থডে অনুযায়ী রিলিজ হয়েছে, হলিডে, ন্যাশনাল হলিডে বাবা। তো এখন আমি বলছি যদি ছবির কন্টেন্ট ঠিক থাকে না সেই জায়গা থেকে, এবং সবার জন্য কিন্তু জায়গা খোলা আছে যে তোমরা এসো, তোমরা কাজ করো। ইভেন আমাদের এই ডেটগুলোর মধ্যে তোমাকে এটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলে রাখি, যেটা হচ্ছে যে একটা ছবি বানালে তার প্ল্যানিংটা আজকে বানালাম কালকে তো রিলিজ হয় না। একটা ছবি করতে মিনিমাম যদি ঠিক করে ছবি করতে চাও তাহলে তোমার মিনিমাম 6টা মাস লাগে টোটালটায়। এবার ওই ছবিটার স্ক্রিপ্টটা করতে কিন্তু আরো 1 বছর লাগে। আমি আজকে বললাম কালকে লিখে দিয়ে পরশু দিন হয় না। তো আমরা ইম্পা থেকে কি করেছি, আমাদের সমস্ত প্রডিউসার যত মেম্বার্সরা ছিল আমরা বুলেটিনে সার্কুলেট করে দিয়েছিলাম যে তোমাদের কার কি, ছোট বড় সবার জন্যই, যে তোমাদের কার কি 2026-এ কার কি প্ল্যান আছে আমাদের জানাও। তাহলে আমরা এটা স্ক্রিনিং কমিটির কাছে ফেলবো যে এই মানুষটার একটা প্ল্যান আছে। আমরা মেল করলাম, মানে ধরো এসবিএফ থেকে আরম্ভ করে আপ টু পান্ডে মোশন পিকচার্স লেভেল অবধি, মানে সবাইকে তোমাদের জানাও যে তোমরা কার কে কিরকম প্ল্যান করছো, যাতে কেউ বলতে না পারে যে বড় ঘরটা সুযোগ পেয়েছে আমি সুযোগ পেলাম না কেন। এবার তুমি বিশ্বাস করতে পারবে না, প্রায় আমাদের বুলেটিন তো 450 মেম্বারের কাছে গেছে, মেল আমাদের কিছু 40 জন মেম্বারের কাছে গেছে, 15টা ছাড়া কোনো রকম কোনো তার রেসপন্স নেই, 15 জন মাত্র তোমার রেসপন্স করেছে। এবার তুমি বলো তুমি কি করবে? তারপরে যদি বলে এইটা কেন হয়নি ওটা, তাহলে আমরা তো কাউকে না জানিয়ে না বলে কাউকে বঞ্চিত করিনি, কিন্তু অদ্ভুতভাবে একটা লোকের মধ্যে ধারণা এই তো শুধু এসবিএফ পাবে, এই তো শুধু রানে পাবে, এই তো শুধু শিবু পাবে, এই তো শুধু দেব পাবে, এই যে কতগুলো, আরে ভাই সবাইকেই তো ডাকা হয়েছে। আমরা স্ক্রিনিং কমিটিতে বসে আমরা নিজেদের মধ্যে ঝগড়া করছি, নিজেদের মধ্যে ভাব ভালোবাসা করছি, সব করছি কেন, যে একটা সুন্দর করে যাতে গুছিয়ে দেওয়া হয়, যাতে এক্সিবিটারদের অসুবিধা না হয়, আজ প্রডিউসারদের অসুবিধা না হয়, এই কাদা ছোড়াছুড়ি বন্ধ হয়, এবং প্রত্যেকটা মানুষকে যেন সম্মান দেওয়া হয়। মানে যারা নতুন প্রযোজনা করবেন তারাও যদি দেখেন যে এইসব হচ্ছে তারা তো পিছিয়ে যাবে। এক্স্যাক্টলি খুব মানে স্ক্রিনিং কমিটির পরবর্তী কার্যকলাপ কি? দেখো বেসিক্যালি তো তোমার একটা আমরা চাইছি মানে 2026-এর যদি একটা ক্যালেন্ডার বের করে দেওয়া যায় তাহলে খানিকটা আমাদের অনেক দিনের জন্য মিটিংটা বন্ধ রাখতে পারবো আর কি। তো সেটা দেখা যাক। বেসিক্যালি এবার বিতর্কিত প্রশ্ন।
দেব কি হলো, আমাদের স্ক্রিনিং কমিটির আমাদের কিছু মানে ডিসিশনের সঙ্গে ও বলতে চাইছিল, মানে আমাদের একটা ভোটিং হলো যে স্ক্রিনিং কমিটিকে কারা মানছো আচ্ছা বা মান্যতা দিচ্ছ বা মান্যতা দিচ্ছ না। কারণ তো সেখানে আমাদের 13 জন যে কমিটি মেম্বার, তার মধ্যে 12 জনই একদম অবলীলাক্রমে বললো যে আমরা মানছি এবং সমর্থন করছি, মানে কমিটির ডিসিশনটা মানছি। বিকজ দেবের বক্তব্য ও নোটায় ভোট দিল। নোটা মানে আমি কিছু জিনিসের সমর্থনে আছে, কিছু জিনিসের সমর্থনে নেই। তো সেখানে আমাদের নোটা বলে কিছু ছিল না বলে ও অবভিয়াসলি ওর নাতে গেল আর কি ব্যাপারটা। তো তারপরে অবশ্য আমার সঙ্গে দেবের কথাও হয়েছে। সেখানে দেব অবশ্য বলেছে যে এরকম যে না আমরা পিয়াদি আমার কিছু আমার ওই বক্তব্যটা তোমরা এরকম আমার ওটা ডাইরেক্টলি না বললেই পারতে। তো যাই হোক একটা এর মধ্যে মিটিং ডাকো, আমি আসবো। হ্যাঁ, তো এইরকম একটা কথাবার্তা হয়েছে আমার সঙ্গেও। তো এখানে সবাই কমিটিতে যারা সবাই আসতে পারে, ও নেই এরকম কিছু নেই। আচ্ছা এবং আমরা সবসময় চাই দেখো সবাই যারা, হ্যাঁ সবাইকে নিয়ে একটা ইন্ডাস্ট্রি, সবাই থাকুক, সেটাই সেটাই। কারোর মধ্যে কোনো গন্ডগোল হোক সেই জায়গাটার তো আমরা চাই না। তুমি ওর ভানুপ্রিয়া দেখেছো তো, যেটুকু যা যা দেখা? আমি গানগুলো দেখেছি এখন অব্দি, কারণ এখন অব্দি শিবু ছবিটা দেখার পারমিশন দেয়নি আমাকে, বলেছে দর্শক হিসেবেই দেখবে। গানগুলো দেখেছি, গানগুলো তো অসাধারণ। তো বনির কিছু তো ভয় আছে যেটা তুমি জানো, ভূত তো সেই জন্য। না, ভূত ভূত বলে ভূতে ভয় নেই ওর, অন্য কিছু যেটা ভয় উল্টো আছে? দিকে মানুষটার আছে, অসম্ভব আছে, তাই ভূতে ভয় পাও? অসম্ভব, ওই জন্য তো নিয়ে যেতে চাইছি এটা, ব্যাস। প্রিমিয়ারে অসম্ভব। পাশে বসিয়ে রাখবো। অসম্ভব। আমি তো যেটা ভয় আছে যেই সেটা। মনে করি ভূতের ছবি দেখলে যেই মনে করবো এইভাবে রাত্রির হচ্ছে, মানে ভূত আসতে পারে, চোখটা বন্ধ করে সিনটা হয়ে গেল, তারপরে চোখটা খুললাম, এরকম এই লেভেলে, এই লেভেলে। ভয় পাও। যেটা হ্যাঁ। যেটা ভয় আছে সেটা বলো না, আমার হিরোইজমটা চলে যাবে। এ বাবা, আসলে টিকটিকি ও ওই যদি একটা দেখে নিয়েছে, ও বাথরুমে মানে কোনো জায়গায় যদি ও তার চারপাশে নেই মা, নালে কাজের মানুষকে ডাকা, চিৎকার করে, মানে মনে হচ্ছে একটা মানে কি হয়ে গেল পুরো বাড়িতে, মানে ওইটাও দেখলে একবারও হয়েছে, ও ধারে কাছে নেই ওখানে। এটা সত্যি, এটা মানে পুরো তোমার জানলা ফাল্লাই সমস্ত তার মানে যতটা পারে ব্লক করার ওইরকম করে দেওয়া হয়েছে। সুইট মানে কি বিভৎস ভয় পায় ওটাকে, মানে তুমি ভাবতে পারবে না। আমার ওটা কিছুতেই আমি যাই না, আমার কিছুতেই যাচ্ছে না। এইটা কোন সিনেমা এরকম হবে টিকটিকির সাথে আমায় অভিনয় করতে হবে? এটা কোন সিনেমা? প্রেমের দৃশ্য এ বাবা, এটা কোনো কথা? হিরো তাকে বাঁচাবে। ফলস আমাদের কাছে ফলস থাকে। আমরা সবসময় অরিজিনাল অ্যানিমালসদের হার্ম করি না, ফলসটা গায়ে ফেলে দেবে, কি আছে? ওটা একটা ভয়ের জায়গা, আমার সত্যি ভয়ের জায়গা, ওটা কিছুতেই আমি দেখতে আমি পারি না। কিন্তু বহুরূপী এই লোগোটা মনে গিরগিটি। গিরগিটি কিন্তু ওই গোত্রেরই তো। সেই মানে ওই জিনিসগুলো ওই জন্য মানে একটু বিরক্তিকরই। খুবই বিরক্তিকর আমার জন্য তাই। আসলে আমার সাথে সব ঠিক আছে, টিকটিকিটা আমি কি যে হয় কে জানি। ঠিক আছে, আমরা তাহলে ভয়ে ভয়ে নিয়ে যাবো, ভয় ভয় নিয়ে যাবো, হ্যাঁ হ্যাঁ, ভূতের ছবি দেখতে, এবং দর্শকদেরও আমরা এটা একদম, বলবোই। যে আপনারা আসুন। হরর, কমেডি, রোম্যান্স, অ্যাকশন, সেন্টিমেন্ট সবকিছু আছে ভরপুর। সব রকম মশালা আছে আমাদের হোটেলে, আপনারা চেক ইন করুন, তারপরে আমরা বাকিটা বুঝে নেবো। আসুন, দেখুন, এনজয় করুন, আমি শিওর যে হাসতে হাসতে ফেরত যাবেন, ভয় পেয়ে একটু পাবেন। আর সঙ্গে শ্রবন্তী বলে দাও দেখতে। সঙ্গে সঙ্গে দেখতে ভুলবেন না। একদম। আমরা আছি, আপনারা থাকুন। Thank you.